জোরে বলতে হবে। 2021 এর ঘটনা। 2021 ভাই ফোনটা সরাও। 2021 এর 28শে জুলাই আমাকে আমার বাসা থেকে র্যাব হেডকোয়ার্টারের স্কোয়াড্রন লিডার আলী আশরাফ বাসা থেকে নিয়ে যান। বাসা থেকে নিয়ে যাওয়ার পর 5 দিন আমাকে র্যাব হেডকোয়ার্টারে আটকে রাখা হয়। 5 দিন আটকে রাখার পর 6 ডেতে র্যাব হেডকোয়ার্টার থেকে আবার র্যাব 4-এ পাঠানো হয়। র্যাব 4-এ অ্যাডিশনাল এসপি মোহাম্মদ আখতারুজ্জামান, উনি তখন সিনিয়র এসপি ছিলেন। উনি আমাকে চোখ দেখে মাইক্রোতে করে কোনো একটা জায়গায় নিয়ে যান। পরে আমি জানতে পারি ওটা মিরপুর 1। ওখানে নিয়ে গিয়ে উনি মাদক সহ আমাকে ভিডিও করেন। এরপর আবার আমাকে র্যাব হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়। ওখানে গিয়ে আগেই বডি মেজারমেন্ট নিয়ে রেখেছিল ওরা যখন বাসা থেকে নিয়ে গেল। তো এরপর তারা নিজেরাই মানে তৈরি করেছে যেটা ইউনিফর্ম, আর তাদের তৈরি আরও কিছু ড্রেস ছিল, ব্লেজার, শুজ, এগুলো পরায় এবং এগুলো পরিয়ে ছবি তোলে। এগুলো করে ভিডিও ছবি এগুলো তোলার পর তারপর 1 আগস্ট 2021 তারপর বিকেলে কাউরান বাজার এক মিডিয়া সেন্টারে নিয়ে গিয়ে প্রেস ব্রিফিং করে কমান্ডার খন্দকার যে ওই দিনই সকালবেলা আমাকে মাদক সহ এবং সব পেপারস যা যা ছিল সব কিছু নিয়ে আমি মিরপুর 1 ছিলাম মাদক পাচারকারী দলের সাথে। মানে আমাকে প্রেজেন্ট করা হয়েছে মাদক ব্যবসায়ী, তারপর ওখান থেকে অ্যারেস্ট করা হয়েছে 60-তে। ওই দিনই মানে অ্যারেস্ট করে প্রেজেন্ট করা হয়েছে। এখন অভিযোগটা কি করেছেন একটু মানে আপনাকে কার কার বিরুদ্ধে অভিযোগ করেছেন? কেন এখানে আসলেন আর আপনার এখানে প্রেয়ারটা কি ধরা হয়েছে? এটা ওনারা কি বলেছিল যে কি অভিযোগ আপনাকে দিয়েছে? তাদের অভিযোগ তো আমি মাদক ব্যবসায়ী, প্রতারক, জালিয়াত। ট্রাইব্যুনালের কাছে আপনার এক্সপেকটেশন কি? না অভিযোগটা কার কার বিরুদ্ধে করেছেন একটু বলুন। অভিযোগ করেছি স্কোয়াড্রন লিডার আলী আশরাফ, আইটি স্পেশালিস্ট রাকিব, অ্যাডিশনাল এসপি মোহাম্মদ আখতারুজ্জামান। আপনাকে তো ফাঁসানোর জন্য এটা করেছে, কিন্তু আপনাকে ফাঁসাতে চাচ্ছিল কেন, কি কারণে? আর দেখেন আমার তো ওই 5 দিন আমার তো মানে চোখ বন্ধ ছিল হেডকোয়ার্টারে যখন ছিলাম। তো আমার সামনে তারা যখন কথা বলেছে, ফার্স্ট নাইটটাই আমার চোখ ওপেন ছিল, আর পর সেকেন্ড দিন থেকে আমার চোখ সব বাঁধা ছিল। তো আমাকে বারবারই এই রুম শিফট করা হয়েছে, বিভিন্ন অফিসাররা ছিলেন, কথা বলেছেন। তো আমি মাঝখানে আলী আশরাফ, রাকিব আর মানে রাজীব, ওনাদের 3জনকে আইডেন্টিফাই করতে পেরেছি, সবাইকে না। আর যখন আমার সামনে আমাকে চোখ বেঁধে তারা বিভিন্ন কথাবার্তা বলছিল, তখন তো তাদের কনভারসেশনে আমি যেটা বুঝেছি, এবং আমার সামনে তারা লাউড স্পিকার অন করে ফোনে কথা বলছিল, সেটা হচ্ছে এয়ারফোর্সের পিকেপি বেসের কোনো অফিসারের সাথে। সেটা হচ্ছে আমি এমবিবিএস পাস করার পর কিছুদিন ওখানে মেডিকেল অফিসার হিসেবে ছিলাম, যেটা কিনা তারা 2021-এর প্রেস ব্রিফিংয়ে একটা জিনিস উল্লেখ করেছে যে আমি একটা সরকারি সংস্থায় কর্মরত ছিলাম, ওখানে অনৈতিক কাজের জন্য আমাকে নাকি ডিসমিস করা হয়, যেটা সম্পূর্ণ মিথ্যা। আমি কিন্তু নিজেই চাকরি ছেড়ে দিয়ে আসছিলাম, কারণ এনভায়রনমেন্ট ওখানে ভালো ছিল না। ওকে, আপনার এই ভিকটিমের ফ্যামিলি আছে বিভিন্ন অফিসারদের কিছু মানে বিহেভিয়ার, তাদের নেচার, ক্যারেক্টার আমার কাছে ঠিক মনে হয়নি। ওখানে অ্যাডজাস্ট করা আমার পক্ষে সম্ভব ছিল না। প্লাস আমার পোস্ট গ্রাজুয়েশন করতে হবে, আমি বাইরে চলে যাবো, লাইসেন্সিং পরীক্ষা দিব, অনেক প্রেশার। না ওই 5 দিন আপনার সাথে কোনো খারাপ আচরণ করা হয়েছে? খারাপ তো ভালো আচরণ করতে জানে না, খারাপ আচরণই করেছে, অবশ্যই খারাপ আচরণ করেছে। তখন আমি একটা মানে আমার অপারেশনের পরবর্তী স্টেজ, আমি একটা পোস্ট অপারেটিভ পেশেন্ট ছিলাম, এসিএলটি এর রিকনস্ট্রাকশন সার্জারি হয়েছে। তো যখন আমি বললাম যে না আমি একটা পোস্ট অপারেটিভ পেশেন্ট, আমি তখন সিঙ্গেল ক্রাচ ইউজ করে হাঁটতাম, তো আমাকে কাজটাও নিতে দেওয়া হয়নি। তো এবং যখন আমি বললাম যে আমার এই অপারেশন হয়েছে, এই সার্জারি, তখন আলী আশরাফ আমাকে বলেছেন বাংলায় কম যায় না। এটা যদি হয় একজন স্কোয়াড্রন লিডারের ল্যাঙ্গুয়েজ, তাহলে তাদের বিহেভিয়ার কি হতে পারে, তাদের কাছে কি এক্সপেক্ট করা যায়। হ্যাঁ অবভিয়াসলি, আমি তো এখন বারবার বলেছি যে আপনাদের পুরো ডিপার্টমেন্টে কি একজন লেডি অফিসারও নাই যে আমার সাথে কথা বলতে পারে। তখন কিন্তু তারা আমাকে বিভিন্ন কথায় ওই অপারেশন হওয়া পাইতে, যেমন আইটি স্পেশালিস্ট রাকিবের কথা বললাম, যে কিনা আমার সব কিছু আমার টপ টু বটম সে আমাকে ভুয়া হিসেবে প্রেজেন্ট করেছে। উনি হেডকোয়ার্টারে ছিলেন, বাট উনি মানে কোন ফোর্সের এটা আমি ঠিক জানি না। যে 6 জন, এই 6 জনই তো র‍্যাবের, আপনি যাদের নাম বললেন। হ্যাঁ ওই সময় হেডকোয়ার্টারে ছিলেন। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। পুরো একটা নামটা বলেন ম্যাডাম। ডক্টর ইসরাত রফিক ঈশিতা। কোন মেডিকেলে চাকরি করতেন? মেডিকেল থেকে পাস করেছি এবং কমিউনিটি বেসড মেডিকেল কলেজ থেকে এমবিবিএস আর এমবিএস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি।
রফিক হিসেবে এখন কি বলবে আপনি না? আচ্ছা, আপনার ভাইয়ের মরদেহ কোথায় পেয়েছিলেন? হ্যাঁ, আর কিন্তু এয়ারফোর্সে ছিল। উনি তিনজনের কথা বললো এখন তো বাহিনীর উনি কথা বলবেন। হ্যাঁ ডক্টর শরীফের ছোট বোন 18 জুলাই আমার ভাইয়া আন্দোলনে আসছিল, সাথে আমার ছোট ভাইকেও নিতে আসছিল, কারণ আমার ছোট ভাই উত্তরা একটা মাদ্রাসাতে পড়ে। তো ওর মাদ্রাসা ছুটি হয়ে গেছে, সেটা জানার পর সে ঢাকা আসছে। সে আসছে প্রায় দুপুরের 12টার দিকে। আমি আন্দোলনে সেদিন ছিলাম। আন্দোলনের এক পর্যায়ে ভাইয়ের সাথে আমার দেখা হয়। দেখা হওয়ার পরে ভাইয়াকে বললাম যে তুমি এখানে আসছো, তো বললো হ্যাঁ আমি আসছি, আমি এখানে কিছুক্ষণ থাকবো। তারপরে সন্ধ্যার দিকে আব্দুল্লাহকে নিয়ে আমি বাসায় চলে যাব। ভাইয়ের সাথে কথা শেষ করে আমি আমার মতো সামনে চলে যাই আজমপুরের দিকে। সেখানে তখন পুলিশ এমনভাবে ছাত্রদের উপরে নির্যাতন করতেছিল যে এগুলো কন্টিনিউয়াসলি স্টুডেন্টদের উপরে মারতেছিল। তো আমার গায়ে অনেকগুলো ছোড়াগুলি এবং টিয়ারশেল, এই দুইটা এসে আমার গায়ে লাগে। টিয়ারশেলটা আমার কাঁধে লাগার কারণে যেই ইনহেল হয় গ্যাসটা, তো আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে যাওয়ার